শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। সাকিবের দলের মালিক গ্রেপ্তার, ফিক্সিং এর মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর। এরপরে জানিয়ে দেব স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এরপরে জানিয়ে দেব বাংলাদেশে ইজতেমা একটাই হবে, দ্বিতীয় কোনো আয়োজন মানব না। এরপরে জানিয়ে দেব অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তিকে দেখানো হলো গুলিবিদ্ধ হয়ে নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সাকিবের দলের মালিক গ্রেপ্তার, ফিক্সিং এর মামলায় 4 দিনের রিমান্ড। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না। জাতীয় দলের জার্সিকে সাবেক এই অধিনায়ককে আর কখনো খেলতে দেখা যাবে কিনা তা নিয়েও আছে সংশয়। এমন সময় বিশ্বজুড়ে ফ্যান্সিং ভিত্তিক লিগ খেলে বেড়াচ্ছে সাকিব, তবে সেখানেও তিনি স্বস্তিতে নেই। গতকাল রাতে ফিক্সিং এর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন লঙ্কা টি10 সুপার লিগের দল গল মার্বেলসের মালিক প্রেস ঠক্কর। সাকিব গল মার্বেলসের খেলোয়াড় এবং লিগটিতে খেলার জন্য বর্তমান শ্রীলঙ্কায় অবস্থান করছেন। প্রেম ঠক্কর শ্রীলঙ্কা লিগের দল চালালেও জাতীয়তা ভারতীয়। গ্রেপ্তারের পর আজ তাকে কলম্বিয়া ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করায় শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম নিউইয়ার্কের প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে। লঙ্কা টি10 লিগ খেলতে শ্রীলঙ্কায় যাওয়া আগে সংযুক্ত আরব আমিরাতে অনুমোদিত টি10 লিগে খেলেছেন সাকিব। তারও আগে খেলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগে। সেখানে লস অ্যাঞ্জেলেস ওয়েবস নামের একটি দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন, কিন্তু নানা ধরনের অনিয়মের কারণে সম্প্রতি সেই লিগকে নিষিদ্ধ করেছে আইসিসি। নিউইয়ার্ক জানায় গল মার্বেলের মালিক প্রেম ঠক্কর তার দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিলেন, তবে সেই খেলোয়াড় তার প্রস্তাব নাকচ করে ফিক্সিং বিরোধী ইউনিটের কাছে অভিযোগ দেন। এ প্রেক্ষিতে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিটের সদস্যরা তাকে বৃহস্পতিবার রাতে আটক করেন। মালিক গ্রেপ্তার হলে লঙ্কা টি10 সুপার লিগে গল মার্বেলসের খেলাসূচি অনুযায়ী চলছে। আজ আসরের তৃতীয় দিনের প্রথম ম্যাচে সাকিবরা খেলতে নেমেছেন। বৃষ্টির কারণে খেলা বন্ধের আগ পর্যন্ত গল মার্বেল 5 থেকে 5 ওভারে 4 উইকেট হারিয়ে 53 রান করেছে। সাকিব 3 বলে 6 রান করে আউট হয়েছেন। স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পতিত স্বৈরাচারের দেশে বিদেশি দোসররা আবারও দেশকে নানা কূটনৈকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 13 অক্টোবর এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। এতে জামায়াতের আমির বলেন, দেশবাসী আজ এমন এক সময় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে, যখন ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। দীর্ঘ 15.5 বছর অবসান, জুলুম, নির্যাতন ও গুম খুন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে, শান্তিতে স্বস্তিতে থাকার প্রয়াস পাচ্ছে এবং দেশ ভাঙচুর অর্নীতি থেকে মুক্তি লাভের চেষ্টা করছে। এমত অবস্থায় পতিত স্বৈরাচারের দেশ বিদেশি দোসররা আবার দেশকে নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। পতিত স্বৈরাচারের দেশ বিরোধী সকল চক্রান্ত ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য আমরা দেশবাসীর প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের জাতীয় জীবনে এই দুটি দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন, সেই সব শহীদ বুদ্ধিজীবীরা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। তিনি আরো বলেন, যারা দেশে মাতৃকাল মুক্তির জন্য 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে মুক্ত করেছেন, আমি সেসব মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সঙ্গে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। নিহতদের পরিবার পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দূর আরোগ্য কামনা করছি। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা, র্যালি ও দোয়ার মাধ্যমে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস যথাসঙ্গে মর্যাদার সঙ্গে পালন করার জন্য আমি জামায়াতের সকল শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে মহান বিজয় দিবস উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং দেশবাসীর সুখ সমৃদ্ধ ও কল্যাণ কামনা করছি। বাংলাদেশে ইজতেমা একটাই হবে, দ্বিতীয় কোনো আয়োজন মানব না। বাংলাদেশে একক বিশ্ব ইজতেমার আয়োজনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়েব আমির মাওলানা মাহউদ্দিন রব্বানী। তিনি বলেছিলেন, বাংলাদেশের ইজতেমা একটাই হবে, দ্বিতীয় কোনো আয়োজন মেনে নেওয়া হবে না। শুক্রবার 13 ডিসেম্বর জুম্মার নামাজ শেষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে আয়োজন করে ওলামা মায়েশা ও তৌহিদ জনতা। মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, হক বাতিলের প্রশ্নে অন্তর্বর্তী সরকার যদি কোনো পদক্ষেপ করে আমরা তা সহ করব না। বৈষম্যের অবসানে যেমন ছাত্ররা জীবন দিয়েছেন, তেমনি আলেমরাও ত্যাগ স্বীকার করেছেন। তাই আমরা একসঙ্গে ইজতেমা আয়োজনের আহ্বান জানাই, একসঙ্গে থেকে কাজ করার ঐক্য রাখতে চাই। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার যেন বাতিলের পক্ষকে কোনোভাবে সমর্থন না দেয়। হকের পক্ষে থাকা দুর্বল মনে হলেও শেষ পর্যন্ত তারাই বিজয় অর্জন করে। দেশের শীর্ষ আমলদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বক্তারা সাতপন্থীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন। এতে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে সাতপন্থীদের হামলার বিচার, মাঠ দখলের চেষ্টার নিন্দা এবং জোরপন্থী অপর হামলার তীব্র প্রতিবাদ জানানো
হয়। সমাবেশে তাবলিগ জামায়াতের জোবায়ের অংশ এবং শীর্ষস্থানীয় আলেমে তাবলিগের সাথীরা উপস্থিত ছিলেন। বক্তারা একক ইজতেমার আয়োজনের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্ক দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলো পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের সেনারা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। তিনি বলেন, বাংলা জাতির বিজয়ের প্রকল্পে স্বাধীনতা বিরোধী দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসা বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ সহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাজ্জল হোসেন হায়দার, চৌধুরী মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, গিয়াসউদ্দিন, ডক্টর ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী, সিরাজ উদ্দিন হোসেন, সেলিনা পারভিন, ডক্টর জ্যোতিমী গুহ ঠাকুর সহ আরো অনেকে। বাঙালি জাতিকে মেধাশূন্য করায় তাদের মূল উদ্দেশ্য ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতা বিরোধী এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপরব্যক্তির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তিকে দেখানো হলে গুলিবিদ্ধ হয়ে নিহত। কিশোরগঞ্জ সদর মডেল থানায় গত 29 নভেম্বর হয় একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 768 জনকে আসামি করা হয়েছে। মামলাটির এজাহারে 3টি ভিন্ন ঘটনার কথা বলা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ঘটনার বর্ণনা লেখা হয়েছে। গত 18 জুলাই দুপুর 12টার দিকে জেলা শহরের গৌরাঙ্গ বোঝার মোড় এলাকায় ছাত্রদের শান্তিপূর্ণ মিছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে, নেতাকর্মী ও তাদের দোসররা সরাসরি আক্রমণ করে এবং এলোপাতাড়ি গুলি চালান। এ সময় দুলাল দাড়িবাস নামের একজন মুচি বুকে গুলি লেগে গুরুতর জখম হন। দুলাল পরিদাসকে মৃত্যু নিশ্চিত করার জন্য 22 থেকে 23 জন আসামি তাকে রড দিয়ে বেদম পিটুনি দেন। এ সময় কয়েকজন দুলাল বাড়ির থেকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। প্রকৃতপক্ষে দুলাল বরিদাস নামের কেউ সেদিন মারা যাননি। এ নামে যথাকথা বলা হয়েছে। তিনি সেদিন বাজারেও যাননি। এ বিষয়ে দুলাল বরিদাসের ছোট ভাই কাঞ্চন বরিদাস প্রথম আলোকে বলেন, ঘটনার দিন তার ভাই গৌরাঙ্গ বাজার মেরেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তাই আন্দোলন চলাকালীন বেশিরভাগ তিনি নিজ বাড়িতে অবস্থান করেন। মামলায় বর্ণিত ঘটনার পরিধীন অর্থাৎ 19 জুলাই শ্বাসকষ্টের কারণে বাড়িতে তিনি মারা যান। কাঞ্চন বলেন, কিন্তু এখন শুনতেছি আমার বড় ভাই নাকি আন্দোলনের সময় গুলিতে মারা গেছেন। এই ঘটনার মামলাও হয়েছে। তবে এই মামলার বিষয়ে আমার পরিবারের কেউ কিছু জানে না। তবে মামলা হওয়ার পর আসামিরা সহ অনেকে এসে আমাদের এই বিষয়ে জিজ্ঞেস করেছে। বিষয়টি নিয়ে আমরা এখন দুশ্চিন্তায় আছি। মামলাটি করেছিলেন জেলা শহরের মনিরঘাট এলাকায় জসিমউদ্দিনের ছেলে রফিউল আলম। মামলায় তিনি 168 জনের নাম উল্লেখ করেছিলেন বলে জানানো হয়েছে। কিন্তু রফিউল ইসলাম প্রথম আলোকের কাছে দাবি করেন, মামলাটি আমি একা করিনি, আমার 4-5 জন মিলে পরামর্শ করে করেছি। কিন্তু এখানে আমি 130 জনের নাম দিয়েছিলাম। বাকি 38 জনের নাম কিভাবে ঢুকলো সেটা বুঝতেছি না। এর মধ্যে হিসাব করে দেখেছি 19 জন মতো রিহরো লোক সহ বিএনপির লোকজন ঢুকে গেছে। এখন অনেকে নাকি আমার নাম ভাঙিয়ে আসামিদের ভয়ভীতি দেখিয়ে টাকাও নিচ্ছে। অথচ এই বিষয়ে আমি কিছুই জানি না। এটা নিয়ে আমি নিজে এখন অনেকটা বেকায়দায় আছি। বুঝতে পারছি না এখন কি করব। তবে এই বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলায় বাদী আসামিদের যে সংখ্যা দিয়েছে সেটাই আছে। সব আসামির নাম লেখার পর বাদী স্বাক্ষর করে এজাহারের যে কপি দেয় সেটাই এফআইআর করা হয়। থানার পুলিশের পক্ষ থেকে কোনো আসামির নাম দেওয়া বা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সরকার পতনের পর মামলা দেওয়ার মাধ্যমে যে বাণিজ্য ও অন্যকে হয়রানি করার প্রক্রিয়া শুরু হয়েছে সেটির একটি উদাহরণ এটি।